যেহেতু আমাদের অ্যাক্সেস টু ইন্টারনেট লিমিটেড, কিংবা বিদ্যুৎ চলে গেলে আইএসপি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কিংবা ব্যাটারি ব্যাকআপ চলে গেলে মোবাইল ইন্টারনেটও দুর্বল হয়ে যায়, সার্ভিসটা পড়ে যায়। সেই জন্য স্টারলিংক এই সমস্যার সমাধান করবে, অর্থাৎ এটা উদ্যোক্তা বান্ধব। উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিং এর মাধ্যমে এখান থেকে বেনিফিট হতে পারে। মাইক্রো ক্রেডিট কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে 47,000 এককালীন খরচ, এটা তারা শেয়ার করতে পারে এবং একই সাথে কোওয়ার্কিং স্পেস তৈরি করতে পারে। সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাত যাকে বলি আমরা, সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে। আমরা জানি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কনসেপ্ট ফোন লেডি, এটা সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড স্বীকৃতি পেয়েছে। এটার মাধ্যমে স্টারলিংকের মাধ্যমে আমরা নতুন করে ইন্টারনেট লেডি শুরু করতে পারবো, যদি আমরা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে একটা ফাইন্যান্সিং এর মাধ্যমে, আমাদের বেসরকারি ক্ষুদ্র ঋণ বা অন্যান্যদের মাধ্যমে, তাহলে আমরা ওই কনসেপ্টটাকে স্টারলিংকের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারবো। একজন গ্রামীণ মহিলা কোনো একটা ক্ষুদ্র ঋণ কোম্পানি থেকে টাকা নিয়ে উনি গ্রামের হাট বাজারে ইন্টারনেট সরবরাহ করতে পারবে, এর কোনো বাধা নেই। আমরা আবারও বলছি, আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখবো, অর্থাৎ উনি এই ডিভাইস নিয়ে, এই ডিভাইস স্টেশনের এক জায়গায় থাকতে হবে, এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন। কিন্তু উনি চাইলে পাশের দোকানে কিংবা বাজারের কয়েকটা দোকানে ইন্টারনেট শেয়ার করতে পারবে এবং সেই ইন্টারনেটটাও হাই স্পিড হবে। প্রশ্ন এসেছে, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আপনারা খেয়াল করেছেন, আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে। আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং রিডান্ডেন্সির জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য, সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছে তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে, অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেস জটিলতা তৈরি হবে, সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ ডিভাইসকে একই এনওসির আওতায় ব্যাচ করে আনা যাবে। তবে বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান। এই কমার্শিয়াল টেস্ট রানের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে। এই আবেদনের জন্য একটা লিমিটেড সময়, 90 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে, যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে। এই 90 দিনের মধ্যে ইতিমধ্যে 10 দিন পেরিয়ে গেছে, তাদের কাছে আর 80 দিন সময় আছে। এই 80 দিন পরে তাদেরকে এই লোকাল গেটওয়ের যে বাধ্যবাধকতা সেটা ফুলফিল করতে হবে এবং একই সাথে এলআইসি বাধ্যবাধকতাও ফুলফিল করতে হবে। ইতিমধ্যে এনটিএমসির সাথে তাদের একটা সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে। একটা প্রশ্ন এসেছে, চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে স্টারলিংকের অনুমতি কোনো প্রভাব ফেলবে কিনা? আমি মনে করি যে এই ধরনের কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা একটা ব্যবসায়িক ইনিশিয়েটিভ এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এক টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা। আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় সম্প্রতি স্টারলিংক অনুপ্রবেশ করেছে এই দুটো বাজারে এবং সেখানেও এটা উল্লেখযোগ্য সাড়া ফেলেছে এবং উদ্যোক্তাদের মধ্যে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের 4G, 5G, 2G, 3G তথ্য নেটওয়ার্কে কাজ করে। এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে। সুতরাং স্টারলিংকের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না। এখানে আমি উল্লেখ করতে চাই, শুধু স্টারলিংক নয়, এনজিওস অপারেটর হিসাবে আরো 4টি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিটিআরসির সাথে যোগাযোগ করেছে। তাদের নাম হচ্ছে অ্যামাজন কুইফার, স্যাটেলয়েট, টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ানওয়েভ। এবং এখানে
চাইনিজ একটা প্লেয়ার আছে ইউওয়াং, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেবো। আমি আবাসিক গ্রাহকদের বিষয়টাও বলেছি, চাইলে আবাসিক গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন, তবে আবাসিক গ্রাহকদের জন্য যেহেতু বিলিং পেনিট্রেশন লস আছে সেজন্য অপারেটিং রেঞ্জটা কম হবে, কিন্তু চাইলে তারা শেয়ার করতে পারবেন, ইন্টারনেট শেয়ার করতে পারবেন। একটা প্রশ্ন এসেছে যে রিজিওনাল প্রাইস বিবেচনায় কি স্টারলিংকের দাম বেশি হয়ে গেল কিনা, এই অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ৬,০০০ টাকা কিংবা ৪২০০ টাকা, এটা রিজিওনাল প্রাইসের চেয়েও কিছুটা কম। আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক মেগাবাইট ব্যান্ডউইথের যে দাম, সেই দাম হিসাব করলে রিয়েল টাইম ৩০০ এমবিপিএস স্পিডের দাম পড়ে প্রায় ৭৫,০০০ টাকা। তো সেই তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম, এবং যেহেতু আইএসপির ওয়াইফাইটা শেয়ারেবল, মোবাইল ওয়াইফাইটা শেয়ারেবল এবং স্টারলিংকও শেয়ারেবল, তো সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনায় রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি। আবার বলছি, স্টারলিংক শুরুতে যে দামটা দিয়েছে আমরা কিছুটা নেগোশিয়েট করে সামান্য কিছু কমাতে পেরেছি, খুব বেশি কমাতে পারিনি, প্রাথমিক যে অফারটা আসছিল ৭,০০০-এর একটু বেশি ছিল। আমি সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে সরকারি কিছু কোম্পানি আছে, আপনারা জানেন স্যাটেলাইট কোম্পানি এবং সাবমেরিন কেবল কোম্পানি। আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা, তো আমি উত্তরে বলবো হ্যাঁ, আমরা স্বার্থ দেখছি। স্টারলিংক ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির দুটো পোর্ট কিনেছে, দুটো 100 গিগ পোর্ট কিনেছে, অর্থাৎ 200 গিগ পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে, সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে। আপনারা জানেন আমরা আগেই ইতিমধ্যে স্যাটেলাইট কোম্পানির ব্যবহার বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি নিয়েছি, সেগুলো কাজ করছে, এবং গত ৩ মাসে স্যাটেলাইট বাংলা সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহার, ব্যান্ডউইথ ব্যবহার যেটা অব্যবহৃত ছিল সেটা ব্যবহার প্রায় দ্বিগুণ বেড়েছে। তো এটার মাধ্যমে এই যাত্রাটা আরো শুরু হলো, এবং ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহারও বাড়বে, রেভিনিউ বাড়বে। আর সর্বশেষ বিষয়টা হচ্ছে যে স্টারলিংক যেহেতু বৈশ্বিক প্লেয়ার, সে তার নিজের মতো করে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর নিয়ম করবে, সেখানে আমরা কোনো ধরনের কোনো বাধা কিংবা প্রভাব দেই এখনো পর্যন্ত আমরা কারোর পক্ষে তদবির করিনি, তারা নিজেদের মতো করে ডিস্ট্রিবিউটর ঠিক করেছে। তবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির আয় বাড়ানোর জন্য, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেজন্য আমরা তাদেরকে আনফর্মালি রিকোয়েস্ট করেছি যাতে ডিস্ট্রিবিউশন লিস্টে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে রাখে, এবং গতকাল তারা এটা নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে ডিস্ট্রিবিউশন লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে রাখবে। ধন্যবাদ। আপনার যে কোনো প্রশ্ন আমার নেওয়ার চেষ্টা করব। আমরা এই এফএকিউটা আপনাদের সাথে শেয়ার করব একটু, এই যে প্রেস কনফারেন্সের পরপরই আপনারা এটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি ওয়েলকাম করব যদি কোনো নারী সাংবাদিক কোনো প্রশ্ন করেন। এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে, নিঃসন্দেহে আপনি বলছেন যে যৌক্তিক দাম আমরা পাচ্ছি, চেষ্টা হচ্ছে, সবই ঠিক আছে। এটা নিয়ন্ত্রণটা আসলে পুরোপুরি কাজের হাতে থাকবে, আমাদের কি কোনো কোনো ক্ষেত্রে এটা অফ করে দেওয়ার বা নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমাদের হাতে আছে কিনা, এখানে আমাদের দায় কতটুকু থাকছে। আচ্ছা, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা বাংলাদেশে ইন্টারনেটে শাটডাউন দেখেছি, তো সেই দিক থেকে আসলে সরকার নিয়ন্ত্রণ শব্দটার দিক থেকে ভাবে, অর্থাৎ এই যে ইন্টারনেট বন্ধ, এটা বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটিকে এবং যারা বিদেশি বিনিয়োগকারী আছে তাদেরকে একটা ভুল বার্তা দেয়। আপনারা জানেন যে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল, এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং খাতে আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং সেটারও অবনমন হয়েছিল, এবং আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি সেখানে সাফার করেছিলেন, এবং একই সাথে আমাদের রেমিটেন্স প্রভাব সিগনিফিক্যান্টলি কমে গেছিল। তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে 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 আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি, এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকারের হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেই দিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরি প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো, সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি। প্রথমত যে আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি যে প্রতিটা ডিভাইসকে বাংলাদেশের সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, এবং একই সাথে যেহেতু আমরা বিটিআরসি থেকে
ইন্টারনেট গেটওয়ে হিসেবে লাইসেন্স দিয়ে থাকি, সেজন্য আমাদের লাইসেন্সগুলোর সাথে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রণের বিষয় এটুকুই, আমরা চাইলে গেটওয়ে গুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং ডিভাইসগুলো, কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটরিং আওতায় রাখতে পারবো। ধন্যবাদ। ডিভাইসটা প্লাগ এন্ড প্লে, ব্যক্তি নিজেই ইনস্টল করতে পারবেন এবং এই এক্সেল ডিভাইস কেনার জন্য 47,000 টাকা খরচ হবে। এই ক্ষেত্রে কি আমি মোস্তফা মল্লিক, আমি চ্যানেল আই আছি। এই ক্ষেত্রে ধরুন আমাদের চ্যানেল আই স্টারলিংক ব্যবহার করা আর আমাদের কোম্পানি স্টারলিংক ব্যবহার করা আর উদয়ন কিংবা গভর্নমেন্ট ল্যাবরেটরি বা রাজশাহী সিটি কলেজ বা স্কুল ব্যবহার করা এক কথা নয়। আমাদের দেশে 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারের নানা প্রকল্প আছে যে বাধ্যতামূলকভাবে তাদের ইমেইল আইডি দিয়ে অনেক কিছু ক্রিয়েট করতে হবে। তো এই ক্ষেত্রে সামাজিক যে একটা যে প্রণোদনা দেওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানিগুলো ফলো করে সিএসআর হিসেবে স্টারলিংকের ক্ষেত্রে এটা হবে কিনা এবং ওরা কোনো সুবিধা পাবে কিনা, নাকি এই দামই কিনতে হবে? ধন্যবাদ। একই দামে কিনতে হবে, এখানে বিশেষ কোনো সহজ দেওয়া হবে না, কোনো প্রণোদনা দেওয়া হবে না। এটা সোশ্যাল মডেল। আমরা বলেছি যে এটা হতে পারে যে উদ্যোক্তারা কয়েকজন মিলে এটা শেয়ার করতে পারেন, কিংবা আমাদের মাইক্রোক্রেডিট অথরিটি এটা নির্দেশনা দিতে পারেন কিভাবে স্টারলিংক যাদের আছে তাদের অনুকূলে একটা ক্ষুদ্র ঋণ বা এই ধরনের সাপোর্ট, কিংবা মানে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টের ইএমআই এর প্যাকেজ তৈরি করতে পারেন। আমার মনে হয় এখানে সরকার কোনো ধরনের ভর্তুকি কিংবা প্রণোদনা দিবে না। তবে আইসিটি থেকে বিভিন্ন স্কুলে, আমাদের স্কুলগুলোতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার একটা প্রকল্প আছে, সেটা ইডিসি তে আমরা করে থাকি, সেটা চলমান থাকবে। সেখানে হলো আমরা ফাইবার নিচ্ছি। থ্যাংক ইউ। জি, অন্য সাইড আমি তো রেগুলার কাজ করি। এটা বলছিলেন যে 80 দিনের মতো ওদের এখন লাইসেন্স কার্যক্রম রয়েছে। যদি এর মধ্যে তারা পূর্ণাঙ্গ লাইসেন্স না পায়, তাহলে এখন যারা সেবাটা নিবে 80 দিন পর কি তাদের একটা সেটআপ হয়ে যাবে? আমরা আশা করি 8 দিনের মধ্যেই হয়ে যাবে। এটা না হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে এলসি গুলো হয়ে গেছে, তারা হাইটেক পার্কে জমি নিয়েছে এবং আমরা যতটুকু জানি যে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করার কাজে এগিয়ে চলছে। সো আমি সে ধরনের কোনো আশঙ্কা দেখি না। যেটা আইএসপিরা আইএসপি স্টেশন থেকে বা আইএসপি যারা ব্যবসা করে তারা সবসময় বলে আসছে যে প্রত্যন্ত অঞ্চলে যদি স্টারলিংক যায় সেক্ষেত্রে তাদের জমিতে ইনকাম নষ্ট হবে বা তারা ঠিকভাবে হয়তো সেবাটা দিয়ে বা কাস্টমার করতে পারবে না। সেক্ষেত্রে আপনারা কৃষি কার্যক্রম নিচ্ছেন বা লেভেলতে একটু ইকুইটা যেন ঠিক থাকে আর কি। অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। আপনি জানেন আইসিটি থেকে এন্ড ইউজার কানেক্টিভিটির জন্য প্রায় 1,09,000 এন্ড ইউজার কানেক্টিভিটির জন্য একটা প্রকল্প চলছে এবং এই প্রকল্পটা 36টা আইএসপির মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আমি আশা করব আইএসপিরা এই প্রকল্পটা সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করে, প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি জানেন যে আমরা আইএসপিদেরকে রিকোয়েস্ট করেছি, গত 4 মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করছি তাদেরকে এটা বোঝাতে যে একটা নতুন বিকল্প আসছে, বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে। সুতরাং আইএসপিদেরকে, তারা যে ইন্টারনেটের বদলে যে ক্যাশ বিক্রি করে, আইএসপিদেরকে সেখান থেকে সরে আসতে হবে এবং অর্থাৎ গ্রাহক সন্তুষ্টির জন্য আইএসপিরা যাতে ইন্টারনেটের রিয়েল ইন্টারনেট এবং ক্যাশের মধ্যে যে আনুপাতিক হারটা, এই হারটা মেনটেন করে এবং একই সাথে তাদেরকে বলেছি কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে। আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমরা বলেছি 5 এমবিপিএস এবং 10 এমবিপিএস কে তারা যাতে আর ব্রডব্যান্ড ইন্টারনেট হিসেবে ব্যবহার না করে। দিস ইজ এ ভেরি রং টার্মিনোলজি। 20 এমবিপিএস এর নিচে কোনো গতিকে, স্পিডকে আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট বলা যায় না। তো এই যে মেসেজগুলো আমরা তাদের সাথে একাধিকবার বিভিন্ন ফোরামে, বেসরকারি ফোরামে, মিডিয়া ফোরামে এবং বিটিআরসিতে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে এডুকেট করার চেষ্টা করেছি, আমরা পর্যাপ্তভাবে সতর্ক করেছি। আর সর্বশেষ আমি যেটা বলবো, আইএসপি থেকে প্রোটেক্ট করার জন্য আমরা স্টারলিংকের এই যে সেটআপ, এই সেটআপের মোবিলিটি অপশনটা রাখি। যদি মোবিলিটি অপশন রাখতাম তাহলে যে কোনো ব্যক্তি তার গাড়ির উপরে এটা সেটআপ করে সে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারত। তো আমার মনে হয় সরকারের তরফ থেকে আমরা পর্যাপ্তভাবে চেষ্টা করেছি স্টেক হোল্ডার হিসেবে আইএসপি থেকে প্রোটেক্ট করতে।
তারা যদি নিজেরা উদ্যোগ না নেয়, নিজেরা সেবার মান না বাড়ায় এবং একই সাথে 20 এক্সট্রা এমবি যদি 2000 মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে, তাহলে দে উইল সাফার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম শুভ, আমি সময় টেলিভিশনে কাজ করি। বিষয় হচ্ছে যে প্রযুক্তি ক্ষেত্রে স্টারলিংকের সংযোজন নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ, কিন্তু আমরা দেখছি যে প্রযুক্তি ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে বা এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু করের একটা চাপ আছে। আপনি জানেন যে পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক লোন তুলে নিল, নেওয়ার পরে ও তৎকালীন সরকার সারচার্জ আরোপ করে সেখানে 1% সারচার্জ হিসেবে তারা গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো। সেটা দেখা গেছে যে তখন বলা হয়েছিল বছরে 140 কোটি টাকার মতো আসবে। আবার 2016 তে সেটা কার্যকর হলো, 2017 তে এসে দেখলাম যে হ্যান্ডসেট উৎপাদন এবং সংযোজনের ক্ষেত্রে তো এখন সামনে তো বাজেট আসতেছে, আপনারা এই বিষয়ে আপনার প্রশ্ন আমি পেয়েছি। বাংলাদেশের যে মোবাইল মার্কেট, এই উল্লেখযোগ্য করা মার্কেট আনবক্স ফোন, এটা থামানোর জন্য আমরা বিটিএস থেকে এনইআইআর বসানোর উদ্যোগ নিয়েছি, যাতে করে অবৈধ হ্যান্ডসেট বাংলাদেশ বাজারে না ঢুকে। কারণ এটা আমাদের যে 7টা বা 8টা স্থানীয় উৎপাদনকারী আছে তাদের স্বার্থকে বিঘ্ন করছে। তো সেজন্য আমরা এনবিআর এর সাথে বসেছি, এনবিআর কে রিকোয়েস্ট করেছি কমপ্লিট বিল্ড আপ ইউনিট ভার্সেস সিবিইউ এসকেডি সিকেডির বিপরীতে যে বর্তমানে যে শুল্ক বৈষম্যটা আছে এটা নিরসন করার জন্য। আমি মনে করি সামনে এই বিষয়ে আমরা কাজ করব এবং বাংলাদেশি কোম্পানিগুলো কিভাবে কিস্তিতে হ্যান্ডসেট বিক্রি করতে পারে সেটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। সবশেষে আমরা উদ্যোক্তা শব্দটা ব্যবহার করছি স্টারলিংকের সাথে। উদ্যোক্তা তখনই তৈরি হবে যখন তার অ্যাক্সেস টু ডিভাইস বাড়বে। অ্যাক্সেস টু ডিভাইস বাড়ানোর জন্য আমরা সব ধরনের চেষ্টা করছি। ধন্যবাদ। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সারচার্জের বিষয়ে কোনো বাজেটে কোনো ইয়ে আসবে কিনা ইন্টারনেট ব্যবহারের? কোনো ভর্তুকি দেওয়া হবে না। ধন্যবাদ। আমি না উনি পিছনে আমি তারপরে? যেটা বলছিলাম, প্রথমে আচ্ছা, ইন্টারনেট শাটডাউন প্রসঙ্গটা যেহেতু আসলো, তো আমাদের এক্সিস্টিং যে লটা আছে সেখানে এখনো শাটডাউনের বিধানটা আছে। তো এইখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা কতদিন আসছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ট্যারিফটা, মানে এই যে কারেন্টের প্রাইসটা, সেটা কি বিটিআরসি অনুমোদন হয়েছে? টেলিস্টার বিটিআরসি অনুমোদন হয়েছে এবং আমরা শুরুতে একটা ইনিশিয়াল প্রাইস দিয়ে শুরু করেছি। তারা শুরু করেছে 6000 এবং 4200। আপনি জানেন যে তারপরে আমরা আর রেগুলেট করব না, এটা আমরা মার্কেটের উপর ছেড়ে দেব। তবে বিটিআরসি কে কর এবং ভ্যাট আহরণ করার জন্য একটা বুক ভ্যালু মেইনটেইন করতে হয়। অর্থাৎ মার্কেট প্রাইস যাই হোক না কেন, বিটিআরসি কোন প্রাইসে কর এবং ভ্যাট আহরণ করবে সেটার জন্য একটা বুক প্রাইস থাকে। সেই বুক প্রাইসটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু মার্কেট প্রাইসটা নিয়ে আমরা কাজ করব না। আমরা অ্যাকচুয়াল দামটা বাজারের উপর ছেড়ে দেব। ধন্যবাদ। আর আইনের বিষয়টা যেটা বলেছেন, আমরা কাজ করছি টেলিযোগাযোগ আইন 2001-এ যে ইন্টারনেট শাটডাউন করার যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, সেটা আমাদের কাছে একটা ওয়ার্কিং ভার্সন আছে। এই ভার্সনটা আমরা ফার্দার কাজ করব। আপনি জানেন আমরা অনেকগুলো আইন নিয়ে কাজ করেছি। গত 2 সপ্তাহ আগে ক্যাবিনেটে সাইবার সুরক্ষা অধ্যাদেশটা পাস হয়েছে। আমরা এখন পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে কাজ করছি। তারপর আমরা ন্যাশনাল ডেটা অথরিটি নিয়ে কাজ করব। তো এই যেহেতু আমাদের কাছে এই পাইল অফ থিং আছে এবং আমি জানি যে আমাদের সরকার ইন্টারনেট বন্ধ করবে না, তো সেজন্য আমাদের প্রায়োরিটি মেনে আমরা কাজ করব। আমি আশা করি বছরের Q3-তে বা Q4-এর মধ্যে আমরা এই আইন সংশোধন করে ইন্টারনেট বন্ধের সব ধরনের কলাকলন বন্ধ করে দিতে পারবো। ধন্যবাদ। আমি অস্থির মানে কাজের প্রতিটা কাজ করছি। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে নতুন বিকল্প হিসেবে স্টারিং চালুর ক্ষেত্রে অস্বাভাবিক রকম পরিবেশ করা হয়েছে বলে একটা অভিযোগ রয়েছে, এটা বিষয়ে কি বলবেন? আরেকটা প্রশ্ন হচ্ছে এনইআইআরটা কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে বা চালু হতে পারে? কোনো ধরনের অস্বাভাবিক করা হয়নি। আমরা খেয়াল করবেন প্রতিটা কাজেই সরকার অত্যন্ত দ্রুততার সাথে কাজগুলো সম্পন্ন করার একটা তাড়া আছে। আমরা প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অফিস করি এবং আমাদের কলিগরাও তাই করেন। তো সুতরাং আমরা চেষ্টা করেছি স্টারলিংকের মাধ্যমে আমাদের এফডিআই যারা আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টর যারা আছে, তাদেরকে একটা বার্তা দেওয়ার যে বাংলাদেশ পারে এবং বাংলাদেশ বিনিয়োগকারীদের স্বার্থ বান্ধব, ব্যবসা বান্ধব পলিসি সংস্কার করতে পারে। এই বার্তাটা আমরা দিতে চেয়েছি। স্টারলিংক যেহেতু এই সুবিধাটা পেয়েছে, এই উদাহরণটা আমরা টেনসেন্ট সহ অন্যান্য যে গ্লোবাল প্লেয়ার আছে তাদেরকে উপস্থাপন করতে পারছি। and I can proudly share all those things to the investors. সুতরাং আমি মনে করি না কোনো ধরনের তড়িঘড়ি করা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটা কি নিয়ে করেছেন? এনইআইআর নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখানে কয়েকটা বিকল্প আছে। আপনারা জানেন যে
যে এখানে আমরা ওপেন টেন্ডার মেথডে আমাদেরকে যেতে হবে। ডিপিআই করতে গেলে সমালোচনা হবে, সেই জন্য আমরা ডিপিআই করার যে উদ্যোগটা ছিল সেখান থেকে আমরা সরে এসেছি। তো সুতরাং এনএআই এর জন্য কিছুটা সময় লাগবে, অর্থাৎ টেন্ডারটা কল করতে হবে, টেন্ডার কল করার পরে নির্দিষ্ট দিন 45 দিন অপেক্ষা করতে হয়, তারপর বক্স ওপেন করার পরে নির্দিষ্ট দিন ইভালুয়েশন করতে হয়, ইভালুয়েশন করার পরে রেসপন্সিভ নন রেসপন্সিভ বিষয়গুলো চেক করতে হয়। তো সবকিছু মিলে আমার মনে হয় 1 বছরের মতো সময় লেগে যেতে পারে। আমরা চেষ্টা করব সময়টা কমানোর। থ্যাংক ইউ। জি, আমি একটু জানতে চাচ্ছি, আমার নাম শাওন আক্তার, আছি টিভিএস এর। এস্টিমেট ইনভেস্টমেন্ট কত স্টারলিংকে? আরেকটা বিষয় একটু জানার জন্য, যে আমাদের তো একটা স্যাটেলাইট আছে, আমরা স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেটের দিকে আমাদের যাওয়া সম্ভব? এস্টিমেট ইন্টারনেট এটা স্টার্লিং বলতে পারে, ঠিক আছে। আমাদের এখানে কোনো বিনিয়োগ নেই। হ্যাঁ, দিস ইজ দ্য গুড পার্ট অফ ইট। আর স্টারলিংকের ক্ষেত্রে আপনি জানেন যে এটা লিও স্যাটেলাইট, অর্থাৎ এটা লো আর্থ অরবিট স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো শুধু বাংলাদেশকে সেবা দেয় না, এটা পৃথিবী ঘোরার সাথে সাথে এটাও ঘোরে। এবং ডিভাইসগুলো প্রথমে একটা ডিভাইসে কানেক্টেড থাকে, একটা স্যাটেলাইটে কানেক্টেড থাকে, ওই স্যাটেলাইটে যখন চলে যায় তখন সে নতুন স্যাটেলাইটে চলে যায়। এটা হলো গ্লোবাল শেয়ার। হ্যাঁ, এখন হ্যাঁ, ইন্দোনেশিয়া দেখা গেছে যে সেখানে যেহেতু অনেক বেশি কাস্টমার পেয়েছে স্টারলিং, সেজন্য ক্যাপাসিটি অর্থাৎ নাম্বার অফ ডিভাইসের উপর একটা ক্যাপ করতে হয়েছে। তো আমাদের এখানেও যদি এরকম হয় তাহলে স্টারলিং সেখানে নাম্বার অফ স্যাটেলাইট বাড়াবে। হ্যাঁ, তো সেটার বিনিয়োগ আমরা জানি না, তারাই ভালো জানে। আমি আরেকটা প্রশ্ন করেছিল, এটা জানার জন্য যে প্রবলেম, সেটা হচ্ছে আমাদের একটা স্যাটেলাইট আচ্ছা, বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা কমার্শিয়াল টেলিযোগাযোগ স্যাটেলাইট নয়, এটা মূলত ডিটিএইচ স্যাটেলাইট। আর এখানে সিইউ এবং কেইউ ব্যান্ড আছে, আপনারা জানেন যে মূলত ডাইরেক্ট টু হোম যে টেকনোলজিটা আছে, যার মাধ্যমে আপনারা যারা টিভি স্টেশন আছেন আপনারা তারা ব্যবহার করেন। সেখানে কিছু ডিটিএইচ একটা মাত্র কোম্পানিকে দিয়ে মনোপলি করা হয়েছিল। আমরা সেখানে একটা নতুন লাইসেন্স দিয়ে সেই স্যাটেলাইটটার ব্যবহার বৃদ্ধি এবং রেভিনিউ বৃদ্ধির চেষ্টা করছি, আপনারা দ্রুতই এটা দেখতে পাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেখানে কিছু ভিসেট আছে, তো ভিসেটগুলোর দাম এত উচ্চ মূল্যে রাখা হয়েছে, 2.5 লক্ষ টাকা, এটা আসলে কেউ কিনছিল না। তো আমরা উদ্যোগ নিয়েছি ভিসেটের দাম এত কম পর্যায়ে আনবে যাতে এটা স্টারলিংকের সাথে তুলনা করতে পারে। তো ভিসেটের লিমিটেশন আছে, সেই কানেকশনগুলো খুবই সীমিত। তো সুতরাং এই আমাদের স্যাটেলাইটের সাথে স্টারলিংকের কমিউনিকেশন তুলনা করা যাবে না। একটা ডিটিএইচ এবং ভিসেট স্যাটেলাইট উইথ লিমিটেড ক্যাপাসিটি, আর আরেকটা হচ্ছে কমার্শিয়াল পাবলিক ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস স্যাটেলাইট। থ্যাংক ইউ। আমার নাম মনিরুল জামান, আমি জার্মানিতে পড়ি। আমার প্রশ্ন হচ্ছে, স্টারলিংক বাংলাদেশে মূলত কোন ধরনের গ্রাহককে লক্ষ্য করে তাদের সেবা দিতে পারে আমার মনে হচ্ছে। আপনি বলেছেন যে টাকার অঙ্কে একটা মোটামুটি চলন, তো সেক্ষেত্রে তাদের গ্রাহক কত হতে পারে বলে আপনারা মনে করছেন? আরেকটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে নানা সমস্যা রয়েছে, এই যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা, সেটার মাধ্যমে স্বাস্থ্যখাতে কোনো অবদান রাখার সুযোগ রয়েছে? স্বাস্থ্য খাতে অবদান রাখার সুযোগ আছে। আমাদের যে স্যাটেলাইট ক্লিনিকগুলো আছে দেশের দূরবর্তী অঞ্চলে বিভিন্ন গ্রামে, যেখানে এখনো ইন্টারনেট সেবা দ্রুতগতির এবং লো লেটেন্সি ইন্টারনেট সেবা পৌঁছেনি, ডেফিনেটলি শুধু স্বাস্থ্য খাত নয়, যে কোনো খাতের যে কোনো এনজিও, ফিশারিজ এবং আমাদের বোটগুলো সবাই এটা ইউজ করতে পারবে। এখন মানে বোটের ল্যান্ডিং স্টেশনটা ইউজ করতে পারবে, বোটগুলো ইউজ করতে পারবে না। বোটগুলো ইউজ করতে হলে আমাদের বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির যে ভিসেটটা আছে সেটাতে মোবিলিটি আছে, সেটা ব্যবহার করতে হবে। আর স্টাডি আসলে আমরা করিনি, স্টাডিটা করবে স্টারলিংক, যে তারা তাদের বাণিজ্যিক যে সম্ভাবনা, সেই সম্ভাবনা করে তারা মার্কেট স্টাডি করবে, এই কাজটা তাদের, এটা আমাদের না। আপনার আগের উত্তরটা একটু ক্লিয়ার হয়ে গেল, মানে এই সেবাটা প্রদানের ক্ষেত্রে টাকার অঙ্কে যদি আপনি বলেন যে কত টাকা ইনভেস্টমেন্ট করলে একটা স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের কথা আপনি বলেছেন, সেই কমিউনিটি ক্লিনিকের বাজেট এমনিতে কম থাকে 47,000 টাকা। কিভাবে হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। 47,000 টাকা লাগবে। কমিউনিটি ক্লিনিকের সাথে এনজিওদের যোগাযোগ আছে, মাইক্রো ক্রেডিট অথরিটিদের যোগাযোগ আছে, সেখান থেকে তারা চাইলে এটা ফাইন্যান্স করতে পারবে এবং এখানে কোনো বাধা নিষেধ নেই। আমি ইহসান আব্দুল্লাহ বলছিলাম তৈরি কাবেলা থেকে। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে স্টারলিংক কিভাবে ভ্যাট ট্যাক্স পরিশোধ করবে? আর আমরা দেশীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা দেখি যে তারা সরকারের সাথে একটা রেভিনিউ শেয়ারিং মডেলে আছে। স্টারলিংকের রেভিনিউ শেয়ারিং মডেল থাকবে কিনা, কিংবা থাকলে সেটা কিরকম হবে? আর আপনি যেটা বলেছেন যে প্রতিটি ডিভাইস ইনস্টলেশনে স্টারলিংক কিছু টাকা সরকারকে দিবে, সেটা অতি সামান্য কিনা?
হ্যাঁ, প্রথম হচ্ছে স্টারলিংক যেহেতু কর্পোরেট কোম্পানি, তাহলে তাদের কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে। প্রতি ডিভাইসে তারা একটা মান্থলি চার্জ দেবে $1। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000 $30,000 করে দেবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নেই, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে 6,000 টাকা এবং 4200 টাকা, সেটা নিশ্চয়ই 20 গুণ বেড়ে যেত। তো এইসব বিষয় আছে আর কি। সবকিছু মিলে মনে হয় যে রেগুলেটরের সুযোগ আছে। আমরা মার্কেট স্টাডি করছি, আমরা রিজিওনাল যে প্লেয়ার গুলো আছে, আমরা জানি যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেট যুগে যাত্রা শুরু করবো। এখন আমাদের পর্যাপ্ত রিজিওনাল স্টাডি নেই। যদি রিজিওনাল স্টাডি আসে, এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমাদের সামনে সুযোগ আছে, আমরা মার্কেটটা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে। আচ্ছা, কর্পোরেট ট্যাক্স তো সবাই দেয়। আমি জানতে চাচ্ছিলাম রেভিনিউ শেয়ারিং যারা আমাদের দেশের কোম্পানিগুলো দিচ্ছে না, লাইসেন্স কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না। এটা আমরা যেহেতু তাকে টাকার বিপরীতে লাইসেন্সটা বিক্রি করছি, সুতরাং সে লাইসেন্সিং কোম্পানি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম গোলাম মুর্তজা। আমি বিডি নিউজ 24 কার্টুনে কাজ করি। আমার প্রশ্নটা ছিল যে এটা আসলে সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? সরকার প্রধান থেকে শুরু করে আপনি এটা নিয়ে অনেকবার বললেন। আপনি তো এটা একটা কোম্পানি, আর বিটুবি বা বিটিসি বিজনেস করবে। আপনারা তো আসলে মানে আপনারা কেন এটা প্রমোশন করছেন? আপনার প্রশ্নের 4টা উত্তর আছে। প্রথমত হচ্ছে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেজন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম। সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি। স্টারলিংক বাংলাদেশে আসছেন, স্টারলিংকের সিস্টার কনসার্ন হিসেবে আরো বহু কোম্পানি আসবে, ইতিমধ্যে আমরা সেটা দেখতে শুরু করেছি। এনজিএস অপারেটর হিসেবে অন্তত 4টা কোম্পানি আসার জন্য প্রস্তাব করেছে। দ্বিতীয় যে বিষয়টা, বাংলাদেশের যে ইন্টারনেট, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। এই ইন্টারনেটের একটা বিকল্প, কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। আর 4 নম্বর উত্তর হচ্ছে যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত তারা একটা ফরেন কোম্পানির সাথে মিটিং করে, মিটিং এর মাঝখানে তাদের ইন্টারনেটের জুমটা বন্ধ হয়ে যায়। তারা তার কাস্টমারের যে টাইমটা মেনটেন করতে পারে না। তার রাত 8টার সময় তাকে যদি বলা হয় যে রাত 8টার সময় তোমার ওই ডেলিভারিটা দিতে হবে, 6টা থেকে যদি 8টার মধ্যে যদি ইন্টারনেট না থাকে, সে ডেলিভারি মিস করে। এটা বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য খুবই উদ্বেগজনক একটা বিষয় ছিল। আমরা মনে করি এই 4টা বিষয়কে স্টারলিংক এবং এই জাতীয় প্রতিষ্ঠানগুলো সলভ করবে। ধন্যবাদ। প্লাস এটা নতুন জব তৈরি করবে। আমি আগে বলেছি কোওয়ার্কিং স্পেস তৈরি করবে। এটা একটা অসামান্য ভূমিকা রাখবে। সেই জন্য আমাদের যদি বলতে পারেন আমরা তাড়াহুড়া করেছি, তাহলে সেজন্যই করেছি। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে পারি, আমরা কিন্তু টেলিকম লাইসেন্স রেজিম পরিবর্তনে তাড়াহুড়া করছি। যদি আপনারা খেয়াল করে থাকেন, 7 স্তরের লাইসেন্স আছে। অত্যন্ত দ্রুততার সাথে আমরা সেখানে একটা আইন পরিবর্তন করে সেখানে 7 স্তর থেকে কমিয়ে 3 স্তর আনছি। সুতরাং তাড়াহুড়া করেছি, একটা যৌক্তিক কারণে করেছি, জনস্বার্থ রক্ষার জন্য করেছি, এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি। ধন্যবাদ। জি, আমি গোলামকে দিয়ে বাংলাদেশের কাছ থেকে আমার এটা প্রশ্ন না, একটু জানতে চাই যে আমাদের যে স্যাটেলাইট আসছে, সেখান থেকে যে স্যাটেলাইট রেজিস্ট্রেশন আমরা দেখি আকাশ দিকে, সেটা সেটআপ করতে আমাদের 4,000 টাকার মতো লাগে। তো স্টারলিংকের সেটআপটা করতে আমাদের 3700 টাকা লাগে। এই টাকার অঙ্কটা বেশি লাগছে কেন জানতে চাই। টাকার অঙ্ক বেশি লাগছে কারণ স্টারলিংকের আপনি আকাশ ডিটিএস এর সাথে তুলনা করতে পারবেন না। আকাশ ডিটিএস এর ক্যাপাসিটি খুবই সীমিত। আকাশ ডিটিএস এর যে আপনি ক্যাপাসিটিটা পাচ্ছেন, এটা এখান থেকে প্রায় 100 গুণ বেশি ক্যাপাসিটি পাচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, তার একটা গ্রাউন্ড রিসিভিং অ্যান্টেনা আছে, তার একটা রাউটার আছে এবং ওয়াইফাই সেটআপ আছে। এটা এডিশনাল। তো সবকিছু মিলে আপনি চিন্তা করেন আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের কিন্তু দাম 47,000 টাকা বা তার বেশি বা কাছাকাছি, যদি এটা কোয়ালিটি ইন্টারনেট হয়। তো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা চেষ্টা করেছি যে আমি আগেই বলেছি, এখানে আমাদের রিজিওনাল স্টাডি নাই, যেহেতু আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম পাইনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছি, আমরা শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোশিয়েট করা অবশ্যই সুযোগ আছে। এবং প্রাইসিং এর জন্য আমরা আলাদাভাবে ক্লজ রেখেছি, প্রতিবার প্রাইসিংটা বিটিআরসির সাথে নেগোশিয়েট করে আসতে হবে। সে চাইলেই দাম বাড়াতে পারবে না। ধন্যবাদ। আমি আফজাল হোসেন মাইটিভিতে কাজ করি। আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে বাংলাদেশের যে সরকারি আসুক, তারা যদি ইন্টারনেট শাটল না করতে পারে,
এমন কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা? আর যদি সেটা আইনগত পদক্ষেপ হয় তাহলে আইন তো পরে সরকার পরিবর্তন করেও সাধারণ করতে পারে। আপনার প্রথম দ্বিতীয় প্রশ্নটা বেশি নেই। প্রথমত আইনের ক্ষেত্রে আইন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আইনের চর্চা। এখন আমরা বলছি যে আমরা পদক্ষেপ নিচ্ছি, আমি আগে ব্যাখ্যা করেছি যে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না হয় সেই জন্য আইনগুলো পরিবর্তন করে দেবো এবং আপনারা বছরের তৃতীয় কিংবা চতুর্থ কোয়ার্টারের মধ্যে এটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হয় অনেক কোশ্চেন আমরা নিয়েছি। থ্যাংক ইউ।